where the mind is without fear and the head is held high, where knowledge is free. আশা করি তোমরা সকলেই বাড়িতে ভালো আছো। আমার শুভেচ্ছা নিও। গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম সলিড স্টেট, সেখানে সিম্পল কিউবিকে প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করেছিলাম। সেখানে 52.4 ছিল সিম্পল কিউবিকে। আজকে আমরা গণনা করব বডি সেন্টার্ড কিউবিক, বডি সেন্টার্ড দেহকেন্দ্রিক কিউবিক, বডি সেন্টার্ড কিউবিকে দেহকেন্দ্রিক ক্লাসে প্যাকিং এফিসিয়েন্সি কত হবে। আচ্ছা, এই একটা ক্লাস কিউবিক, কিউবিক ক্লাসের এগুলো হচ্ছে বাহু, দৈর্ঘ্য এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এই বডি সেন্টার্ড কিউবিক ক্লাসে দেহকেন্দ্রে একটা কণা থাকে, দেহকেন্দ্রে কিন্তু ঠিক কিউবিকের মাঝখানে একটা, আর কৌণিক বিন্দুগুলোতে একটা করে কণা থাকে এরকম। এই দেহকেন্দ্রে যে কণাটা আছে আর কৌণিক বিন্দুর যে কণাগুলো আছে তার সঙ্গে সংস্পর্শে থাকে। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এইখানেও আছে, কিন্তু এটা ভিতরে একদম। তাহলে আমি ধরি কণার ব্যাসার্ধ আর একক কোষের প্রান্ত দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য এই বিন্দু থেকে এই বিন্দু আমরা যোগ করব। আর এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করব। এটাকে বলে ফেস ডায়াগোনাল, ফেস ডায়াগোনাল বলে। তাহলে এ বি সি ডি, এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে, তোমার এইটা এইটা, এটা সমকোণী। আর তাহলে আমরা এই বি সি ডি সমকোণী ত্রিভুজের এই বিডিটার বিডি দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে ত্রিভুজ বি সি ডি ত্রিভুজের
বিডি সমান বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে বিসির মান আমরা বসিয়ে দিয়ে সিডির মান বসালাম এ, অর্থাৎ √2a। তাহলে এই বিডি মান দাঁড়ালো √2a। এডি এটা কোষের বাহু, এটা এ হবে। তাহলে এখানে এ বিডি ত্রিভুজের, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। এই যে এ বিডি এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, বুঝতে পারলে তো? আচ্ছা, এ ডিবি সমকোণী ত্রিভুজের আমরা ক্যালকুলেট করব এ বি। এই এ বিটা ক্যালকুলেট করব। তাহলে এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এ ডি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বিডি হচ্ছে √2a, তারপর স্কোয়ার পড়বে, অর্থাৎ √3a এই বিডি। তাহলে আমরা ধরেছিলাম কণার ব্যাসার্ধ যদি আর হয়, এটা আর এই কোষের প্রত্যেকটা কণাগুলো কিন্তু একই প্রকারের আর। তাহলে এটা আর, এইখান থেকে এইটুকু আর, তাহলে এইখান থেকে এইটুকু আর, আর এইখান থেকে এইটুকু আর, তাহলে 4r হলো। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান 4r। আমরা এইখান থেকে ক্যালকুলেট করে দেখলাম এ বি √3a, তাহলে √3a ইকুয়াল টু 4r, a ইকুয়াল টু 4r বাই √3। তাহলে এই সম্পর্কটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোষের বাহুর দৈর্ঘ্যের সাথে কণার ব্যাসার্ধের সম্পর্কটা। আচ্ছা, সিম্পল কিউবিকে আমরা জানি, শিখেছিলাম a ইকুয়াল টু 2r। আচ্ছা, এই ক্যালকুলেশনে মনে রাখতে হবে যে বডি সেন্টার কিউবিকে এই যে মাঝখানে যে অ্যাটমটা আছে বা কণাটা আছে, সেটা কিন্তু এই কৌণিক বিন্দুতে যে কণাগুলো আছে তার সঙ্গে সংস্পর্শে থাকবে। আচ্ছা, অর্থাৎ এই বিসি এখানে যে দুটো কণা আছে এরা কিন্তু পরস্পর সংস্পর্শে থাকবে না। এখানে বডি সেন্টার্ড কিউবিক ক্লাসে বা দেহকেন্দ্রিক ক্লাসে আমাদের দাঁড়ালো a ইকুয়াল টু 4r √3। আচ্ছা, কোষের আয়তন, এ কিউব হবে, বাহুর দৈর্ঘ্যে আছে। এ কিউব সমান আমরা কি লিখতে পারি? 4 বাই √3 আর এরপর কিউব দিল, এটা কোষের আয়তন। আচ্ছা, বডি সেন্টার কিউবিকে দেহ কেন্দ্রিক কেলাসে বা দেহকেন্দ্রিক কোষে কণার সংখ্যা আমরা এর আগের দিন
তোমাদের শিখিয়েছি যে সিম্পল কিউবিক, বডি সেন্টার, ফেস সেন্টার, এন্ড সেন্টার, এইসব কোষে কণা সংখ্যাগুলো কীভাবে গণনা করতে হয়। দেহকেন্দ্রিকে দেহের মাঝখানে একটা আছে, এই কিউবিকের মাঝখানে একটা, 8টা কর্নারে 8টা আছে। তাহলে আমরা লিখতে পারি 8 × 1/8 প্লাস 1 সমান 2। তাহলে দুটি কণার আয়তন, তাহলে আমরা 2 × কণার ব্যাসার্ধ r ধরেছি, তাহলে 4/3 πr³। এটা দুটি কণার আয়তন। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কত হবে? প্যাকিং দক্ষতা দুটি কণার আয়তন, কারণ ওই কোষে তো দুটি কণা আছে, 2 × 4/3 πr³। কোষের আয়তন 4/√3 r³ × 100। তাহলে এই গণনা করলে দেখা যাবে 68%। অর্থাৎ দেহকেন্দ্রিক কোষে 68% অধিকৃত থাকবে আয়তন, আর বাকি 32% স্থান ফাঁকা থাকবে। আচ্ছা, এটা গেল আমাদের বডি সেন্টার কিউবিক। এবার আমরা গণনা করব ফেস সেন্টার কিউবিক ক্লাসে যে কোষটা আছে তার প্যাকিং দক্ষতা কত হবে? FCC, ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল প্যাকিং এফিসিয়েন্সি আমরা পৃষ্ঠকেন্দ্রিক। আচ্ছা, এই চ্যাটোকিউবিক এই কর্নারগুলিতে গঠনকারী কণাগুলি থাকে। পৃষ্ঠতলে, প্রতিটা পৃষ্ঠতলে একটা করে কণা থাকে, কৌণিক বিন্দু তো থাকেই। আচ্ছা, এই কণাটা আমি বড় করে একটু আঁকছি। এটা এই তলের মাঝখানে আছে। এই গোলকটাকে আমি বড় করে আঁকছি, আর এই গোলকটাকে বড় করে আঁকছি। একটু মুছে দিই, আর একটু বড় করে। একটা তলের আমি পৃষ্ঠতলের ছবি নিলাম, আঁকলাম। এই কৌণিক বিন্দুতে একটা কণা আছে, এই বিন্দুতে একটা কণা, মাঝখানে একটা কণার ব্যাসার্ধ আর। তাহলে এইটা হচ্ছে আর, এইটুকু আর হবে, এইটুকু আর হবে, অর্থাৎ এটা 4r। এই ডায়াগোনালের দৈর্ঘ্য হচ্ছে 4r। ABC, এটা কোষের বাহুর দৈর্ঘ্য A ধরে নিলাম, A ধরে নিলাম। তাহলে আমরা ধরি বা ধরা যাক
কোষের বাহুর দৈর্ঘ্য এ, কণার ব্যাসার্ধ আর। তাহলে এটা সমকোণী ত্রিভুজ BCA। তাহলে আমরা লিখি ত্রিভুজ ACB, আমরা ক্যালকুলেট করবো AB এর AB রুট ওভার AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার সমান সমান রুট ওভার 2A। আবার AB সমান সমান 4R, আর 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 4R। তাহলে এইটা আর এটা সমান, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 2A সমান 4R। তাহলে A ইকুয়াল টু আর 2 রুট ওভার 2R। তাহলে ফেস FCC-তে, ফেস সেন্টার কিউবিকে A ইকুয়াল টু আমাদের পেলাম 2 রুট ওভার 2R। আচ্ছা, কোষের আয়তন A কিউব, কারণ এটা ঘনক আকার, সমান সমান এর মানটা আমরা ক্যালকুলেট করেছি 2 রুট ওভার 2R, তাহলে এটা হোল কিউব। আচ্ছা, এবার কণার সংখ্যা আমরা নির্ণয় করব, কারণ প্রত্যেকটা পৃষ্ঠতলে একটি করে মাঝখানে কণা থাকে। তাহলে 6টা পৃষ্ঠতলে 6টা কণা আছে, তাহলে কণার সংখ্যা তাহলে 6 ইন্টু হাফ প্লাস 8টা কর্নারে 8 ইন্টু 1/8, 3 প্লাস 1 ইকুয়াল টু 4। তাহলে 4টি কোণার আয়তন ইন্টু আমরা ধরেছি কোণার ব্যাসার্ধ আর 4/3 পাই আর কিউব। এবার আমরা প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় করব। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে 4টি কোণার যে মোট আয়তন, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি, প্যাকিং দক্ষতা প্যাকিং এফিসিয়েন্সি 4টি কোণার মোট আয়তন 4 ইন্টু 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই এটা 2 রুট ওভার 2R হোল কিউব ইন্টু 100। এটা গণনা করলে দেখা যায় 74%, অর্থাৎ এই প্যাকিং এফিসিয়েন্সি সবচেয়ে বেশি 74%, 26% হচ্ছে ফাঁকা স্থান আছে। তাহলে আমাদের এটা পেলাম প্যাকিং এফিসিয়েন্সি 52.4, 68% আর 74%। আচ্ছা, এই গেল আমাদের প্যাকিং দক্ষতা। এবার আমাদের কিছু প্রবলেম শিখতে হবে।
কোষের বাহুর দৈর্ঘ্যের সাথে কণার ব্যাসার্ধে যে সম্পর্কগুলো, এই সম্পর্ক বেস করে আমাদের একটা প্রবলেম আমরা শিখব। দেখো একটা প্রবলেম কীরকম, ক্রোমিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস দেহকেন্দ্রিক গঠন করে। যদি ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ 125 পিকোমিটার হয় তবে ক্রোমিয়ামের কেলাসে একক কোষের কিনারা দৈর্ঘ্য কত? তো ক্রোমিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার, তাহলে আমরা এই ফর্মুলাটা নিই। তাহলে বিসিসি কিউবিক কেলাসে আমরা জানি a = 4r/√3। আর এর মান দেওয়া আছে, ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে 125 পিকোমিটার, আর এর মান দেওয়া আছে। তাহলে 4/√3 × 125। তাহলে এ হচ্ছে কোষের কিনারা এ, তাহলে এই একক কী বেরোবে? পিকোমিটারেই বেরোবে। এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে 288.6 মতো দাঁড়াবে, এত পিকোমিটার। এইরকম সমস্যাগুলো তোমাদের পরীক্ষার সাথে দেওয়া হয় এবং এটা মনে রাখতে হবে, এই রিলেশনটা ভালো করে মনে রাখতে হবে। সিম্পল কিউবিকে কত, বডি সেন্টারে কত হয় এফসিসিতে, এর সাথে আর এর সম্পর্কগুলো কী কী। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে কেলাসের ঘনত্ব। কেলাসের ঘনত্ব আমরা শিখব। কেলাসের ঘনত্ব আমরা শিখব। কেলাসের ঘনত্ব। কেলাসের ঘনত্ব। আচ্ছা, মনে রাখতে হবে যে কেলাসের ঘনত্ব নির্ভর করে কেলাসে কণা সংখ্যার উপর, অর্থাৎ একক কোষে কণা সংখ্যার উপর কেলাসের ঘনত্ব নির্ভর করে। যত বেশি কণা হবে ঘনত্ব বেশি হবে। একক কোষের ঘনত্ব আর সমগ্র কেলাসের ঘনত্ব একই হয়, কারণ একক কোষ পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়ে ওই বড় কেলাস তৈরি করে। তাহলে আজকে আমরা কেলাসের ঘনত্ব শিখব মৌলিক পদার্থের এবং আয়নীয় যৌগের ক্ষেত্রে। আচ্ছা, মৌলিক পদার্থের ক্ষেত্রে মৌলিক শুধু মৌল দিয়েই কেলাসটা তৈরি, যেমন কপারের কেলাস, জিঙ্কের কেলাস, এরকম। তাহলে মৌলিক পদার্থের ক্ষেত্রে, মৌলিক পদার্থের ক্ষেত্রে কেলাসের ঘনত্ব নির্ণয় করব। আচ্ছা, ধরি বা ধরা যাক মৌলটি পারমাণবিক গুরুত্ব বা ভর ক্যাপিটাল এন। কেলাস কী হতে পারে? সিম্পল আমরা জানি, বডি সেন্টার কিউবিক কেলাস, বডি সেন্টার কিউবিক এফসিসি। সিম্পল কিউবিকে কণার সংখ্যা একটা, বডি সেন্টার কিউবিকে দুটো থাকে, ফেস সেন্টারে চারটা থাকে। কারণ মৌলিক পদার্থ, বিভিন্ন মৌলিক পদার্থ বিভিন্ন রকম কেলাস গঠন করে, তো কণার সংখ্যাও আলাদা হবে। ধরি কেলাসে বা কোষে কণার সংখ্যা জেড। তাহলে আমরা ক্যালকুলেট করব এই জেড সংখ্যক কণার ভর কত। এন অ্যাভোগাড্রোস নাম্বার,
অ্যাভোগাড্রো সংখ্যা, n সংখ্যক কণার ভর আমরা লিখতে পারি m, এটা গ্রামেই লিখলাম, মনে করো গ্রামে থাকলো m গ্রাম, তাহলে z সংখ্যক কণার ভর কত হবে? m বাই n ইন্টু z। তাহলে একটা কোষে যে কটা কণা আছে তার ভর mz বাই n। ধরি কোষের বাহুর দৈর্ঘ্য a, তাহলে আয়তন a কিউব। তাহলে আমরা জানি ঘনত্ব ভর বাই আয়তন, তাহলে ঘনত্ব এটাকে রো দিয়ে প্রকাশ করলাম, ভর বাই আয়তন ভর হচ্ছে এইটা mz বাই n, আয়তন হচ্ছে a কিউব। তাহলে ঘনত্ব mz বাই n a কিউব, n অ্যাভোগাড্রোস নাম্বার, a বাহুর দৈর্ঘ্য, m হচ্ছে পারমাণবিক ভর, z একটা কোষে যতগুলি কণা থাকে তার সংখ্যা। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে এটা পিকোমিটারে দেওয়া থাকে, এটা লক্ষ্য রাখতে হবে তোমাদের। এই ঘনত্বটা গ্রাম ঘনত্ব একক এরকম দেওয়া থাকে, তাহলে এটা পিকোমিটার, এটা সেন্টিমিটার হয়ে যাচ্ছে। সেই জন্য 1 পিকোমিটার ইকুয়াল 10 টু দি মাইনাস 10 সেন্টিমিটার, এইটা মনে রাখবে তোমরা, সে অনুযায়ী গণনাটা করবে। আচ্ছা, এটা মৌলিক পদার্থের ক্ষেত্রে m ধরে নিয়েছি। আচ্ছা, আমরা যদি আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে নেই, কেলাসের ঘনত্ব আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, এটা আমাদের মনে রাখতে হবে। আয়নীয় যৌগের ক্ষেত্রে m, মনে করো সোডিয়াম ক্লোরাইড, এর ফর্মুলা মাস নিতে হয়। এর ফর্মুলা মাস কত? 58.5। তাহলে m এর জায়গায় আমরা আয়নীয় যৌগের সংকেত ভরটা বসাবো, আর বাকি সব একই থাকবে। তাহলে এই গেল আমাদের একটা কেলাসের ঘনত্ব। তাহলে দেখা যাচ্ছে যে জেড এর মান যার বেশি হবে তার ঘনত্ব বেশি হবে। আচ্ছা, দেখো তোমাদের এই ঘনত্ব যে নির্ণয়ের যে সমীকরণটা শেখালাম, সেখান থেকে কী ধরনের সমস্যা দেয় পরীক্ষায় সেটা দেখো। 60 গ্রাম পার মোল পারমাণবিক ভরবিশিষ্ট একটি মৌল এক্সের ঘনত্ব 6.23 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যদি এটির কিউবিক একক কোষের প্রান্ত দৈর্ঘ্য 400 পিকোমিটার হয়, তবে কিউবিক একক কোষটির কী প্রকারের তা নির্ণয় করো। কোষটির একটি পরমাণু ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমার পারমাণবিক ভর দেওয়া আছে m60, ঘনত্ব রো 6.23। আচ্ছা, প্রান্ত দৈর্ঘ্য দেওয়া আছে কোষের এই 400 পিকোমিটার, অর্থাৎ 400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 সেন্টিমিটার। এটা হচ্ছে গ্রাম। আচ্ছা, তো আমরা ফর্মুলা কি জানি? আমাকে নির্ণয় করতে দিয়েছে হচ্ছে কোষটি কী প্রকারের। এটা সিম্পল কিউবিক হতে পারে, বডি সেন্টার,
ফেস সেন্টার হতে পারে। তাহলে আমার একক কোষে কণার সংখ্যা জানতে হবে, কিন্তু আমার তো জানি না এটা কোষটা কী প্রকারের। তাহলে ধরি কোষের পরমাণু সংখ্যা, কোষ বলতে এখানে একক কোষ, পরমাণু সংখ্যা জেড। তাহলে রো ইকুয়াল টু এম জেড বাই এন এ কিউ, এটা ফর্মুলা ছিল। তাহলে আমাদের রো হচ্ছে ঘনত্ব 6.23, এন 60 দেওয়া আছে, জেডটা আমাদের নির্ণয় করতে হবে। এন অ্যাভোগাড্রো সংখ্যা, এ মান দেওয়া আছে এটা, তাহলে এই গণনা থেকে আমরা জেডটা ক্যালকুলেট করব। তাহলে জেড ক্যালকুলেট করলে তোমরা 4 পাবে, এই 4। তা সিম্পল কিউবে একক কোষে 1টা থাকে, বডি সেন্টার কিউবিকে 2টা থাকে, ফেস সেন্টারে 4টা থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে জেডের ভ্যালু 4, তার মানে এই কোষটা হচ্ছে কি প্রকার? পৃষ্ঠকেন্দ্রিক কেলাস, পৃষ্ঠকেন্দ্রিক এফসিসি। এখান থেকে এই কোষের এই যে 4 মান বেরোলো জেড, এখান থেকে নির্ণয় করতে হবে এটা কি প্রকারের কেলাস। তাহলে কোষটির একটি পরমাণু ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে একটু আগেই আমরা শিখেছি 4r ইকুয়াল টু √2a। তাহলে আর আমাকে নির্ণয় করতে হবে, তাহলে √2 ডিভাইডেড বাই 4 ইন্টু, এটা কোথায় পেলাম? যেহেতু ক্লাসটা আমি পেয়েছি এফসিসি, তাহলে এফসিসির থেকে আমরা এই রিলেশনটা পেলাম। তাহলে এর ভ্যালুটা বসিয়ে দাও, 400 ইন্টু 10⁻⁻10। এখান থেকে তোমরা আর এর মানটা ক্যালকুলেট করবে। এই আর এর মান 141.4 পাবে পিকোমিটারে। আর যদি ক্যালকুলেট করতে, এটা যদি পিকোমিটারে করতে চাও তাহলে করতে পারো, এইটুকু বাদ দিয়ে দিবে, আবার পিকোমিটারে নিয়ে আসতে হবে, কারণ তোমাকে পিকোমিটারে দেওয়া আছে এককটা। আচ্ছা, packing in solids। আগে যেটা পড়লাম হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি, প্যাকিং দক্ষতা। এখন পড়তে হবে আমাদের প্যাকিং ইন সলিডস, ঘন সন্নিবেশিত প্যাকিং। কারণ কেলাস তৈরি হওয়ার সময় কণাগুলি যতদূর সম্ভব কাছাকাছি আসে এবং ফাঁকা স্থান যাতে কম হয় তার চেষ্টা করে, অর্থাৎ প্যাকিংটা সবচেয়ে ভালো। ফাঁকা স্থান কম থাকলে সেই কেলাসের স্থায়িত্ব বেশি হয়। তো সাধারণত কেলাসগুলো হচ্ছে ত্রিমাত্রিক। তো আমাদের আগে শিখতে হবে, একটু জানতে হবে 1 ডাইমেনশনাল, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং পরে ত্রিমাত্রিক। তবে প্যাকিংয়ের যেটা প্যাকিং সলিডের মধ্যে, সেটা গঠনকারী কণার আকার এবং আকৃতির উপর কিন্তু নির্ভর করে। তো আমরা এখন ক্লোজ প্যাকিং শিখব। ক্লোজ প্যাকিং 1 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং, ঘন সন্নিবেশিত ক্লোজ প্যাকিং। ক্লোজ প্যাকিং 1 ডাইমেনশনাল, একমাত্রিক।
ওয়ান ডাইমেনশনাল কীরকম থাকে, ধরে নাম কণাগুলো গোলাকার, এরকম একটা কণা আর একটা কণার টাচে থাকে, এরকম পরপর সাজানো থাকে, এটা ওয়ান ডাইমেনশনাল। ধরো এই কণাটা আছে, এই কণাটা এই কণা হচ্ছে প্রতিবেশী, পরস্পর স্পর্শে আছে, তবে আমরা বলবো যে এই কণার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2, যেহেতু দুটো টাচে আছে। এবার আমরা শিখি টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনালে আমাদের 2 রকম ছবি পাবো। এক নম্বর, এই ছবিটা দেখো, এই কণাটা ধরো স্পর্শ করছে কটা কণা, এই কণা এটার সাথে, এই কণা নাই, এই কণাটা আছে, এই কণা আর হচ্ছে এই কণা, এই 4টা কণা। ধরো এই কণাটা 1 2 3 4, তাহলে আমরা এরকমভাবে দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে এটা স্কোয়ার সাইজের, এটা নয়, স্কোয়ার সাইজের স্কোয়ার ক্লোজ প্যাকিং, একে বলা হয় স্কোয়ার ক্লোজ প্যাকিং। পর এই কণা 4টা কণা টাচে আছে, সেই জন্য এর কোঅর্ডিনেশন নাম্বার হলো 4, একে বলে স্কোয়ার ক্লোজ প্যাকিং। আর এক প্রকার প্যাকিং হবে এরকমই টু ডাইমেনশনাল, 2 হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তোমরা খেয়াল করো, এই কণাটা ঠিক উপরে, ঠিক এইটার সাথে এটা টাচ করা হচ্ছে, আর এখানে থাকবে এই যেখানে ফাঁকা অংশ আছে, অবনমিত অংশ, সেই জায়গায় আরেকটা কণা থাকবে, এই জায়গাগুলোতে কণা থাকবে। এইরকম এক ধরনের প্যাকিং, এইরকম প্যাকিংগুলোকে বলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বলে। এই যে এতে ফাঁকা স্থানের পরিমাণ কম থাকে, হেক্সাগোনাল। দেখো এই কণাটা, এটা এই ছবিটা এরকম আসবে, একটু এরকম 1 2 3 4 5 এরকম। ছবিটা যদি একদম এক্সাক্ট গোল করা যেত হয়ে যেত 1 2 3 4 5 6, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে এই কণার কোঅর্ডিনেশন নাম্বার কত হলো? 6। আচ্ছা, এটাকে বলা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এইরকম, এটাকে আমরা সরলরেখা দিয়ে যুক্ত করছি, এরকম হেক্সাগোনাল। এটা হেক্সাগোনালের ছবি, কোঅর্ডিনেশন নাম্বার 6। এটার প্যাকিং দক্ষতা হচ্ছে 52.4। এইরকম প্যাকিং হলে, আর এর প্যাকিং হলে এই 60% মতো প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে এটার তুলনায় এটাতে ফাঁকা স্থানের পরিমাণ কম আছে। তাহলে টু ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ে আমরা দেখলাম 2 রকম, স্কোয়ার ক্লোজ, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং।
আচ্ছা, এবার আমরা 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিংয়ে আসবো, কারণ হচ্ছে সমস্ত ক্লাসগুলোই হচ্ছে 3 ডাইমেনশনাল। মোটামুটি আমরা 2 ডাইমেনশনাল শিখলাম। তো থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক। আমরা নিব হচ্ছে 3 ডাইমেনশনালে হেক্সাগোনালে যে ক্লোজ প্যাকিংটা নিয়েছিলাম সেই রকম সজ্জায় আমরা নিব। এইরকম, এটা হচ্ছে এ লেয়ার, ভূমি স্তরের যে লেয়ারটা 2 ডাইমেনশনাল আমরা যেটা এঁকেছিলাম হেক্সাগোনালে ওরকম। এখানে এটা কিন্তু 2 ডাইমেনশনে আছে। এটাতে এইখানে একটা ভয়েড আছে, এই জায়গাটাতে এই ভয়েড, এই ভয়েড ফাঁকা স্থান, ভয়েড বলে। ভয়েড মানে ফাঁকা স্থান, ভয়েড বা ইন্টারস্টিশিয়াল সাইট। ইন্টারস্টিশিয়াল সাইট বলে। আচ্ছা, এই ভয়েডগুলোর নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার ভয়েড বা ট্রাইগোনাল ভয়েড। ট্রায়াঙ্গুলার ভয়েড, যে ভয়েডগুলো হচ্ছে ট্রায়াঙ্গুলার ভয়েড। 2 রকম টাইপের আছে, এরকম এইরকম একটা ভয়েড থাকতে পারে, আবার এটার এরকম, এটাও ট্রায়াঙ্গুলার ভয়েড, এটাও ট্রায়াঙ্গুলার। তাহলে 2 ডাইমেনশনে কিন্তু 2 রকম ভয়েড হবে, ট্রায়াঙ্গুলার ভয়েড 2 রকম। আচ্ছা, এটার উপরে আরেকটা লেয়ার কণার। দেখো এই যে লাল পেন্সিল দিয়ে যে কণাগুলো আমরা এঁকেছি, এই যে ফাঁকা স্থানে যেগুলো আছে, এই যে ফাঁকা স্থান আছে, এই স্থানের উপরে এই গোলকগুলো সজ্জিত করা আছে। এই যে এটার উপরে এই ফাঁকা স্থানের উপর গোলকগুলো এবার সজ্জিত আছে। তাহলে এটা হচ্ছে এ লেয়ার, এটা হচ্ছে বি লেয়ার। এ লেয়ার, এটা বি লেয়ার। এর উপরে আরেকটা লেয়ার যেটা সি বলছি, সেই লেয়ারটা এর উপরে সজ্জিত থাকে। তাহলে 3টে লেয়ার দিয়ে বা 3টে স্তর দিয়ে একটা ক্লাসের প্যাকিংটা বোঝা যায়, 3টে লেয়ার দিয়ে। অর্থাৎ এই 3টে লেয়ারের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে সমগ্র একটা ক্লাস তৈরি হয়। আচ্ছা, যদি 3rd লেয়ারটা আমরা এর উপরে স্থাপন করব, এখানে 2 রকমের ভয়েড আছে।
দুই রকমের ভয়েড, একটা টেট্রাহেড্রাল ভয়েড, টেট্রাহেড্রাল আর একটা অক্টাহেড্রাল ভয়েড। টেট্রাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড। টেট্রাহেড্রাল ভয়েড হচ্ছে এরকম, এই যে ট্রায়াঙ্গুলার ভয়েডের উপরে আর একটা কণা হয়, উপরে আছে বা নিচে আছে, এর ফলে যে ভয়েডটা তৈরি হয় সেটা টেট্রাহেড্রাল ভয়েড বলে। অর্থাৎ এরকম এখানে একটা ভয়েড ভি, এরকম, অর্থাৎ ছবিটা এরকম, এইখানে ভয়েড, এটাকে বলে টেট্রাহেড্রাল ভয়েড। এই চারটা শীর্ষে চারটা কণা থাকে, এই যে এই জায়গাগুলো, এগুলো হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। এই যে এটা ট্রায়াঙ্গুলার ভয়েড, তার নিচে যে কণাটা আছে এটা নিচে কণা, ফলে এটা টেট্রাহেড্রাল ভয়েড দেবে। এই অংশটা এটা টেট্রাহেড্রাল ভয়েড। এবং আর একটা ভয়েড আছে এই জায়গাটাতে, এই যে ছবিটা আছে এইখানে, এই জায়গাটাতে এই একটা কণা, এই একটা কণা, এই কণা, এর ফলে একটা ভয়েড, আর নিচে এইটা একটা কণা, এই তিনটে কণা, অক্টাহেড্রাল ভয়েড। এটাকে না বলে অক্টাহেড্রাল ভয়েড। অক্টাহেড্রাল ভয়েডটা কীরকম হয়? এইরকম, ঠিক এটা ভার্টিক্যালি অপোজিট যে ছবিটা আঁকলে পরে এরকম আসবে। এইরকম, অর্থাৎ দুটো টেট্রাহেড্রাল ভয়েড যুক্ত করলে যেটা হয় সেটি হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। এই পজিশনটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। ভয়েডটা এইখানে অক্টাহেড্রাল ভয়েড, এইখানে গোলকগুলো থাকে, ওই জন্য আমি অক্টাহেড্রাল ভয়েড। তাহলে দুই রকম ভয়েড এটাতে তৈরি হয়, একটা টেট্রাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড। এবার আর একটা লেয়ার যেটা সি বলা হচ্ছে, আর একটা থার্ড লেয়ার যেটা দুই রকমভাবে এখানে সজ্জিত হতে পারে, দুই রকম। একরকম হচ্ছে বলা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আর এখন হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কি? এই যে এ লেয়ার, ঠিক উলম্বভাবে এ লেয়ারটা, যে এ লেয়ারের উপরে উলম্বভাবে আর একটা লেয়ার প্লেসমেন্ট করা থাকে। অর্থাৎ আরও সহজভাবে বলা যায় যে থার্ড লেয়ারটা আমরা যদি এই টেট্রাহেড্রাল ভয়েডের উপরে যদি সজ্জিত করা যায় তাহলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হয়। দেখা গেছে অনেক ক্লাসে এই ধরনের প্যাকিং আছে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, টেট্রাহেড্রাল ভয়েডের উপরে এ। তার মানে দাঁড়ালো যে এ বি, থার্ড লেয়ারটাও আবার এ হয়ে যাচ্ছে, আর এই ফোর্থ লেয়ারটাও বি হয়ে যাচ্ছে। অর্থাৎ এগুলোকে বলে এ বি টাইপ। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হচ্ছে এ বি টাইপ। এতে কোঅর্ডিনেশন নাম্বার
12 হয়। একই তলে 6টা কণা থাকে, নিচে 3টে উপরে 3টে, মোট 12টা। এবং প্যাকিং এফিসিয়েন্সি এদের 74%। প্যাকিং এফিসিয়েন্সি 74। কোন কোন কাদের ক্লাসে দেখা যায়? জিঙ্ক, ম্যাগনেসিয়াম, টাইটেনিয়াম, এ ধরনের ক্লাসে দেখা যায়। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। আচ্ছা, এবার আর এক টাইপের আছে কি কিউবিক ক্লোজ প্যাকিং। অক্টাডাল ভয়েডের উপরে যদি প্লেস করা যায়, অক্টাডাল ভয়েডের উপরে থার্ড লেয়ারটা দেওয়া যায়, তাহলে কিউবিক ক্লোজ প্যাকিং আসে। এ এবং বির সাথে কোনো রকম মিল থাকে না তৃতীয় স্তরেরটা। অক্টাডাল ভয়েডের উপরে যদি দেওয়া যায় তাহলে আসে কিউবিক ক্লোজ প্যাকিং। অর্থাৎ এ বি সি 3টি আলাদা, সেজন্য এদেরকে বলে এ বি সি টাইপ। এ বি সি অর্থাৎ এ একরকম, বি একরকম, সি একরকম। এটা হওয়ার পর আবার ফিরে আসে এ বি সি টাইপ। কিউবিক ক্লোজ প্যাকিং এদেরও কোঅর্ডিনেশন নাম্বার 12 হয় এবং প্যাকিং এফিসিয়েন্সি 74%। তাহলে কিউবিক ক্লোজ প্যাকিংকে আর অনেক সময় বলে ফেস সেন্টার্ড কিউবিক। ফেস সেন্টার্ড কিউবিক, ফেস সেন্টার্ড কিউবিকই বলে। কাদের ক্ষেত্রে দেখা যায়? কপার, সিলভার, গোল্ড, এদের ক্ষেত্রে কিউবিক ক্লোজ প্যাকিং দেখা যায়। তাহলে এদেরকে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হচ্ছে এবি টাইপ, আর হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং হচ্ছে এ বি সি এ টাইপ। আচ্ছা, এছাড়াও আর এক প্রকার প্যাকিং দেখা যায়, সেটা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক। বডি সেন্টার্ড কিউবিক আমরা তো শিখলাম হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, কিউবিক ক্লোজ প্যাকিং, আর একটা হবে বডি সেন্টার্ড কিউবিক। বডি সেন্টার্ড কিউবিক কাদের এটা দেখা যায়? বডি সেন্টার্ড কিউবিক অ্যালকালি মেটাল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইসব মেটালের বডি সেন্টার্ড কিউবিক দেখা যায়। আচ্ছা, এই গেল আমাদের প্যাকিং। আচ্ছা দেখো, ভয়েডস ইন ক্লোজ প্যাকড স্ট্রাকচার অফ ক্রিস্টাল। তাহলে আমরা দুই ধরনের ভয়েড শিখলাম, টেট্রাহেড্রাল ভয়েড আর একটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। দুই রকম, টেট্রাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড, দুই রকম। একটা ক্লাসে, আচ্ছা সিসিপি এইচসিপি ক্লাসে আমরা দু ধরনের ভয়েড দেখলাম, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল ভয়েড। একটা কোষে যতগুলি কণা হয়, অর্থাৎ যতগুলি কণা থাকে, তার দ্বিগুণ সংখ্যক টেট্রাহেড্রাল ভয়েড থাকে। ধরি এন সংখ্যক যদি কণা থাকে, কোনো একক কোষে যদি এন সংখ্যক কণা থাকে, কিন্তু এইচসিপি কিউবিক ক্লোজ প্যাকিংয়ে, তাহলে টেট্রাহেড্রাল ভয়েড হবে 2n সংখ্যক। টেট্রাহেড্রাল ভয়েড হবে 2n সংখ্যক টেট্রাহেড্রাল ভয়েড। অর্থাৎ একটা উপরে একটা নিচে ভয়েড তৈরি হয়। আর n সংখ্যক হবে অক্টাহেড্রাল ভয়েড। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এবং কিউবিক ক্লোজ প্যাকিংয়ে n সংখ্যক যদি তোমার কোনো কোষে কণা থাকে, তাহলে টেট্রাহেড্রাল ভয়েড হবে 2n,
আর অক্টাহেড্রাল ভয়েড হবে n সংখ্যক, অর্থাৎ সংখ্যার কণার দ্বিগুণ, আর যতগুলি কণা ততগুলি অক্টাহেড্রাল ভয়েড তৈরি হয়। আচ্ছা, এবার আমরা শিখব রেডিয়াস রেশিও গোলকের সাথে, গোলকের ব্যাসার্ধের সাথে ভয়েডের ব্যাসার্ধের রিলেশন। এটা তোমাদের মনে রাখতে হবে। রেডিয়াস রেশিও, রেডিয়াস রেশিও আর ভয়েড, অর্থাৎ ভয়েডের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ যদি 0.225 হয় এই রেশিওটা, তাহলে তোমার ওটা টেট্রাহেড্রাল ভয়েড। আর যদি গোলক 0.414 হয় তাহলে এটা অক্টাহেড্রাল ভয়েড। এই দুটো রেডিয়াস রেশিও মনে রাখতে হবে। আচ্ছা, এই রেডিয়াস রেশিও আমরা আয়নিক কম্পাউন্ডের শিখব। রেডিয়াস রেশিও অফ আয়নিক কম্পাউন্ড। আয়নীয় কম্পাউন্ডে ক্যাটায়ন অ্যানায়ন থাকে এবং একটা নির্দিষ্ট কোঅর্ডিনেশন নাম্বার থাকে, সবর্গাঙ্ক বলে। যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইডে 6:6 থাকে, সোডিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার 6, ক্লোরাইডেরও 6। তাহলে ক্যাটায়ন আয়ন এবং অ্যানায়ন, তো ক্যাটায়নের ব্যাসার্ধ, অ্যানায়নের ব্যাসার্ধ আমরা ব্যাসার্ধ। আর ক্যাটায়ন আর অ্যানায়ন, এই ব্যাসার্ধের মান যদি 0.225 থেকে 0.414, 0.225 থেকে তোমার যদি 0.414 হয় তাহলে ওটা বলবো আমরা চতুস্থলকীয়, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 4, কেলাসের গঠন দাঁড়াবে তোমার চতুস্থলকীয়। যেমন মনে করো জিঙ্ক সালফাইড উদাহরণ। আর যদি মানটা 0.414 আর প্লাস ডিভাইডেড বাই আর মাইনাস লিখলাম, 0.414 থেকে 0.732 হয়, তাহলে এই কোঅর্ডিনেশন নাম্বার হবে 6, অক্টাহেড্রাল, অষ্টতলকীয় সোডিয়াম ক্লোরাইড। আর যদি 0.732, এটা থেকে একটা পাল্লা, কিন্তু এই পাল্লার মধ্যে থাকতে হবে মানটা, অর্থাৎ এটা যেমন 0.14 থেকে বেশি হতে হবে, কিন্তু এর থেকে কম হতে হবে। এক কোঅর্ডিনেশন 8, এটা বিসিসি, দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিক, এটা দেহকেন্দ্রিক ক্লাস। যেমন মনে সিজিয়াম ক্লোরাইড, এটা দেহকেন্দ্রিক হবে। অর্থাৎ বিসিসি, এটা সিজিয়াম ক্লোরাইড। তাহলে আয়নীয় কম্পাউন্ডের এই রেডিয়াস রেশিওর মানগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। উদাহরণ সহ এগুলো মনে রাখতে হবে, ভ্যালুগুলো মনে রাখতে হবে। অর্থাৎ সাধারণত ক্লাসে, আয়নীয় ক্লাসগুলিতে অ্যানায়নগুলো সাধারণত একটা কর্নারে থাকে, একটা ঘনক আকারে কর্নারগুলোতে থাকে। আচ্ছা,
একটি কঠিন পদার্থ এবি, এবির গঠন জিঙ্ক ব্লেন্ডের অনুরূপ ZnS। আচ্ছা, বি আয়নগুলি ল্যাটিস গঠন করে, এ আয়নগুলি চতুস্থলীয় গর্ত এবং 25% পূর্ণ করে। কঠিন পদার্থটির সংকেত নির্ণয় করো। তাহলে দেখো জিঙ্ক ব্লেন্ডের অনুরূপ বলছে। আচ্ছা, বি আয়নগুলি ল্যাটিস গঠন করে, যে একটা মনে করো এরকম কিউবিক একক কোষ আছে, এই কর্নারগুলিতে বি আয়ন আছে, বি মাইনাস, এরকম 8টা কর্নারে বি মাইনাস আছে। তার মানে এটাকে আমরা ধরে নিলাম, অ্যাকচুয়ালি এটাতে একটা বি আয়ন আসবে 8/1/8, আমরা এটাকে ধরে নিলাম এন সংখ্যক। তাহলে এন সংখ্যক যদি এই কোষে কণা থাকে, মানে বি মাইনাস থাকে, তাহলে এ থাকবে, কারণ এই সংখ্যার দ্বিগুণ সংখ্যক চতুস্থলকীয় ভয়েড হবে, টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে 2n, কারণ বি মাইনাসগুলো কর্নারে আছে, এ আয়নগুলি টেট্রাহেড্রাল ভয়েড আছে, তাহলে বি আয়নের সংখ্যা হবে 2n। তাহলে এ বি কণার সংখ্যার অনুপাত কত হবে? এন বি এন এ, এটা 2n, এর 25%, 25/100 ইজ টু n। তাহলে আমাদের দাঁড়ালো n/2 ইজ টু n, n ইজ টু 2n, 1 ইজ টু 2, অর্থাৎ এ একটা বি দুটা। তাহলে সংকেত AB2। এরকম টেট্রাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড দিয়ে এরকম ধরনের তোমাদের প্রবলেম দেওয়া হয়, এবং যে কোনো পরীক্ষাতেই এই ধরনের প্রবলেম দেয়। কিন্তু মনে রাখতে হবে যে এই যে ল্যাটিস যে কেলাসটা দেওয়া আছে, কর্নারে কোন অ্যাটমগুলো আছে, সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তাহলে আজকে তোমাদের আজকে এই পর্যন্ত থাকলো, আগামী দিনে আবার ক্লাস নেব এই চ্যাপ্টারটার উপরেই। ভালোভাবে থাকো, এখানেই শেষ করছি।